হিমু এবং হাওয়ার্ড পিএইচডি বল্টু ভাই। তৃতীয় পরিচ্ছেদ। মাইকেল অ্যাঞ্জেলো বলেছেন, মেয়েদের সবচেয়ে সুন্দর দেখায় তাদের কেঁদে ফেলার আগ মুহূর্তে। মাইকেল অ্যাঞ্জেলোর কথা সত্যি হতে পারে। মাজেদা খালার বাসায় ঘরের সোফায় রোগা পাতলা এক তরুণী বসে আছে। সে হালকা সবুজ রঙের শাড়ি পরেছে। শাড়ির সবুজ রং ছায়া ফেলেছে মেয়েটির মুখে। সবুজ আভায় তার চেহারাটা খানিকটা করুণ দেখাচ্ছে। সে মাথা নিচু করে বসে আছে। তার চোখের পাতা যেভাবে কাঁপছে তাতে বোঝাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে কাঁদবে। তাকে অপরূপ সুন্দর দেখাচ্ছে। মাইকেল অ্যাঞ্জেলো হয়তো এই মেয়েটিকে দেখলে বাটালি দিয়ে পাথর কাটা শুরু করতেন। যে ভঙ্গিতে মেয়েটি বসে আছে হয়তো সে ভঙ্গিটা সামান্য বদলাতেন, যাতে মেয়েটির মুখ ভালোভাবে দেখা যায়। এখন মেয়েটির মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি তার কেঁদে ফেলা দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি। সে চোখ তুলে আমাকে দেখে তার কান্না সামলে ফেলল। কিছু কিছু মেয়ে দ্রুত কান্না সামলাতে পারে, এমনই। আমি মেয়েটিকে পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকলাম। মাজেদা খালা রান্নাঘরে টুলে বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনিও কাঁদবেন, তবে তাকে তেমন রূপবতী দেখাচ্ছে না, বরং লাগছে কদাকার। কেঁদে ফেলার আগে সব মেয়েকে হয়তো রূপবতী দেখায় না, সুতরাং মাইকেল অ্যাঞ্জেলোর তথ্যটি সব জায়গায় খাটবে না। খালা, সমস্যা কি খালা? এ বাড়িতে সমস্যা তো একটাই, তোর খালু অপরিচিত এক মেয়েকে এনে তুলেছে। তার সামনে আমাকে তোর খালু কুত্তি বলে ডেকেছে। আমি বললাম, বাংলায় কুত্তি বলেছেন নাকি ইংরেজিতে বলেছেন? বাংলায় কুত্তি ভয়ঙ্কর গালি, ইংরেজিতে বিচ তেমন একটা গালি না। বাংলা গু শব্দটা ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না, কিন্তু ইংরেজিতে শিট কথায় কথায় বলা যায়। খালা হয়তো অনেকক্ষণ ধরে কান্না ধরে রেখেছিলেন, আর পারলেন না, শব্দ করে কেঁদে ফেললেন। শোবার ঘর থেকে খালু ইংরেজিতে হুঙ্কার দিলেন। কঠিন গলায় বললেন, গেট লস্ট। হুঙ্কার বাংলায় অনুবাদ করলে হয় হারিয়ে যাও। গেট লস্ট হলো গালি, আর হারিয়ে যাও হলো বেদনার্থ দীর্ঘ নিঃশ্বাস। বাংলা ভাষায় ঝামেলা আছে, কেমন একটা গরমিল শোনাচ্ছে। বাংলা একাডেমির সেই ডিজি সাহেবের সঙ্গে কথা বলতেই হবে। মাজেদা খালা নিজেকে খানিকটা সামলে নিয়ে বললেন, তোর খালুকে কি তুই বলে আসতে পারবি যে আমি তার সঙ্গে আর বাস করব না? আমি বললাম, আমাকে কিছু বলে আসতে হবে না, তুমি কথাবার্তা যথেষ্ট উঁচু গলায় বলছো। খালু শোবার ঘর থেকে তোমার কথা এমনি শুনতে পাবে। আশেপাশের অ্যাপার্টমেন্টের মহিলারাও হয়তো তোমার কথা এতক্ষণে শুনে ফেলেছে। তারপরে তুই বলে আয়, খালা, ঘটনার সূত্রপাত কিভাবে হলো? যা আগে তোর খালুকে জিজ্ঞাসা কর কিভাবে হলো। সোফায় বসে যে মেয়েটি কাঁদার চেষ্টা করছে সে কে খালা? আমার এক বান্ধবীর মেয়ে, আর্কিটেক্ট, ডিজাইনে গোল্ড মেডেল পাওয়া মেয়ে, হেজি পেজি কেউ না। আমি বললাম, গোল্ড মেডেলিস্ট কাঁদার চেষ্টা করছেন কেন? তোর খালু সুপার ট্যালেন্টেড। এই মেয়েকে পেতনি বলেছে পেতনিটাকে বিদায় করো, তাকে কোনো একটা বাঁশ গাছে ঝুলিয়ে রেখে আসো। আমি বললাম, ঘটনাটা যথেষ্ট জটিল মনে হচ্ছে, তুমি কড়া করে চা বানাও তো খালা। চা খেয়ে মাথা ঠান্ডা করি, তারপর অ্যাকশন। চা বানাচ্ছি, তুই তোর খালুকে গিয়ে বল আমি এক ছাদের নিচে তার সাথে আর বাস করতে পারবো না। আমি খালু সাহেবের শোবার ঘরের দিকে অনিচ্ছায় রওনা হলাম। ছুটির দিনের সকালে মাজেদা খালার বাড়িতে আসাটা একদম বোকামি হয়েছে। খালুর সব ঝগড়া ছুটির দিনেই লাগে, দুপুরের দিকে শেষ হয়। দুপুরে খালু সাহেব দুটো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমান, তবে আজ মনে হয় ঘুমাবেন না, কিংবা বাসায় ঘুমের ট্যাবলেটই নেই। খালু সাহেব ইজি চেয়ারে আতশোয়া হয়ে বসে আছে, তার ঠোঁটে পাইপ। ছুটির দিনে তিনি পাইপ টানেন। তার কোলের উপর ওরহান পামুকের এক বই, মাই নেম ইজ রেড। খালু সাহেবের চেহারা শান্ত, ঝড়ের কোনো চিহ্নই নেই। তিনি আমাকে দেখে মিষ্টি গলায় বললেন, কেমন আছো হিমু? আমি মোটামুটি ঘাবড়ে গেলাম।
গত 10 বছরে খালু এমন গলায় কেমন আছো হিমু কখনো জিজ্ঞাসা করেনি। আমি তার কাছে কীটপতঙ্গের কাছাকাছি। আমার ভালো থাকা মন্দ থাকা নিয়ে তার কোনো যায় আসে না। খালু সাহেবের মধুর ব্যবহারে হকচকিয়ে গিয়ে বিনীত গলায় বললাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন খালু? খালু সাহেব বললেন, ভালো আছি। ব্রিলিয়ান্ট একটা উপন্যাস পড়ছি, ওরহান পামুকের। বাংলাদেশের ঔপন্যাসিকরা কী সব অখাদ্য কুখাদ্য লেখে, তাদের উচিত ওরহান সাহেবের পায়ের কাছে বসে থাকা। সত্যি কথা বলতে আমি এই ভদ্রলোকের কিছুই পড়িনি। তারপর বললাম, অবশ্যই। শুধু পায়ের কাছে বসে থাকবে কেন, মাঝে মাঝে পা টিপতেও হবে। খালু সাহেব বললেন, বসার ঘরের সোফায় সবুজ শাড়ি পরা মেয়েটিকে দেখেছ? আমি বললাম, জি। কাঁদছে নাকি? না, তবে কাঁদবে কাঁদবে করছে। খালু সাহেব বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বললেন, এই একটি মেয়েকে আমি পেতনি রেখেছি, তার জন্য লজ্জিত। তুমি তাকে বলে দিও যে আই এম সরি ফর দ্যাট। উপন্যাসে একটা জায়গায় পেতনির বর্ণনা পড়ছিলাম তো, সেই থেকে পেতনি মাথায় ঘুরছে। উত্তেজনার মুহূর্তে মুখ থেকে কথাটা বেরিয়ে গেছে। আচ্ছন্ন অবস্থায় ছিলাম। আমি বললাম, খুবই স্বাভাবিক। মহান লেখা মানুষকে আচ্ছন্ন করবেই। আচ্ছা খালু সাহেব, নিশ্চয়ই এর জন্যই আপনি খালাকে বীজ ডেকেছেন। পামুকে সাহেবের বইয়ে মহিলা কুকুরের বর্ণনা আছে। সব দোষ ওরহান পামুকে সাহেবের। খালু সাহেব শান্ত গলায় বললেন, তোর খালাকে আমি মন থেকে বীজ বলেছি। বইয়ের প্রভাবমুক্ত উচ্চারণ। ও আচ্ছা, তুমি তোমার খালুকে গিয়ে বলো সে যেন চলে যায়। আমি এই বীচের মুখ আর দেখতে চাই না। বাহ খালু সাহেব, আপনাদের দুজনের মধ্যে দেখছি ভালোই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। খালা বলেছেন তিনিও আপনার সঙ্গে এক ছাদের নিচে থাকতে চান না। তোমার খালা মুখে বলেছে ঠিকই, আসলে যাবে না। নানান যন্ত্রণা করে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমি বললাম, ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে একটু কি বলবেন? খালু সাহেব বললেন, আমি একটা বই পড়ছি, যথেষ্ট আনন্দ নিয়েই পড়ছি। এখন ঘটনার সূত্রপাত কিংবা মূত্রপাত কিছুই বলবো না। তুমি তোমার খালাকে ও পেতনিটাকে নিয়ে 8 ঘন্টার মধ্যে বাড়ি ছাড়বে। এটাই আমার শেষ কথা। যদি সম্ভব হয় আমাকে 1 কাপ চা বানিয়ে দিও। তুমি নিজে বানাবে নাকি বীজটাকে বলবে? সব ম্যাজিকের কৌশল যেমন সহজ হয়, সব বড় ঝগড়ার কারণও তেমন তুচ্ছ। শেষ পর্যন্ত খালু সাহেব মুখ থেকেই কারণ জানা গেল। তিনি চায়ের কাপে চুমুক দিয়েই বললেন, চা তুমি বানিয়েছ? জি খালু সাহেব। খালু সাহেব বললেন, চুমুক দিয়েই বুঝেছি ওই গুড ফর নাথিং মহিলা চাও বানাতে পারে না, সে শুধু পারে ঝামেলা বাড়াতে। আমার বন্ধুর ছেলে এসেছে, হার্ভার্ড পিএইচডি। তোমার খালা ব্যস্ত হয়ে পড়েছে তাকে বিয়ে দিবে। মেয়ে একটা জোগাড় করেছে, তুতুরি ফুতুরি কি যেন নাম। সোফায় কি সেই মেয়ে বসে আছে? হ্যাঁ সে। আজ সকালে কি হয়েছে শোনো। আরাম করে বই পড়তে বসেছি, ওই মেয়ে গজফিতা নিয়ে দেয়াল মাপামাপি শুরু করেছে। আমি শান্ত গলায় বললাম, কি করছো? সে বলল, দেয়াল মাপছি। আমি বললাম, দেয়াল মাপছো তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু হঠাৎ এত দেয়াল মাপামাপির প্রয়োজনটা পড়লো কেন? সব দেয়াল ভেঙে নতুন ইন্টেরিয়ার হবে, ঘরে আলো হাওয়া সবই ঢুকবে। আমি বললাম, আলো হাওয়ার দরকার নেই। তোমার যদি দরকার হয় তুমি বাঁশ গাছে চড়ে বসো, পেতনি কোথাকার। খালু সাহেব আবার বইয়ে মন দিলেন। বইয়ে খুব ইন্টারেস্টিং কিছু নিশ্চয়ই পেয়েছেন। নিজের মনেই বললেন, ওহ গড। খালা 1 বস্ত্রে গৃহত্যাগ করলেন। আমরা 3 জন রাস্তায় নেমে এলাম। ঘর থেকে বের হওয়ার আগে খালা শোবার ঘরে ঢুকলেন। খালু সাহেবকে বললেন, এই যে যাচ্ছি, আর কিন্তু বাড়িতে ঢুকবো না। আমার বাবার কসম, তোমার মার কসম। খালু সাহেব বললেন, শুনে আনন্দ পাইলাম, গো টু হেল। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন ফুটপাতে। প্রবল উত্তেজনার কারণে খালা স্যান্ডেল না পরেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তিনি ভয়ঙ্কর কোনো নোংরা জিনিসে পা দিয়ে দিচ্ছেন কিনা তা নিয়ে খুব চিন্তায় আছেন। খালা কাঁদো কাঁদো গলায় বললেন, ও হিমু, কিসে পাড়া দিলাম? আমি বললাম, মানুষ বর্জ্যে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছো? মানুষ্য বর্জ্য আবার কি? সহজ বাংলায় গু। খালা কু কু জাতীয় শব্দ করলেন। তুতুরি খিলখিল করে হেসে ফেলল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম
এই মেয়ের হাসির শব্দে মধুর বিষাদ। রবীন্দ্রনাথের ভাষায় কাহারও হাসি ছুরির মতো কাটে, কাহারও হাসি অশ্রু জলের মতো। হিমু না হয়ে অন্য যে কেউ হলে আমি এই মেয়ের প্রেমে পড়ে যেতাম। হিমু হয়ে পড়েছি বলে একটু বিপদে আছি, প্রেমে পড়া যাচ্ছে না। ঘোর কাটাতে কাটাতে হঠাৎ খালা বললেন, দাঁড়িয়ে মজা দেখছিস নাকি? পা ধোয়ার ব্যবস্থা কর, সাবান আন, পানি আন। সাধারণ সাবানে হবে না, কার্বলিক সাবান আন। সারা শরীর ঘিন ঘিন করছে, গোসল করব ভাবছি। ফুটপাতে তোমাকে গোসল করাবো কিভাবে খালা? গাধা বলিস কি এসব? ব্যবস্থা কর। খালা একটু আর্ত চিৎকার করলেন। তিনি একটু পেছনে ঘুরতে চেয়েছিলেন, নিষিদ্ধ বস্তু তার পায়েও লেগে গেছে। তিনি চোখ মুখ কুঁচকে বললেন, কোন হারামজাদা ফুটপাতে হেগেছে? মানব প্রকৃতি সাধারণ নিয়ম হলো অনেকের দুর্দশা দেখলে আনন্দ পায়। খালাকে ঘিরে ঠিক তেমনই হচ্ছে। খালাকে ঘিরে ছোটোখাটো ভিড় তৈরি হয়েছে, নানান মন্তব্য শোনা যাচ্ছে। একজন হাসি মুখে বলল, সিস্টার গুয়ে পাড়া দিয়ে খাড়ায় আছেন কেন, সরিয়া দাঁড়ান। খালা প্রশ্নকর্তার উপর অগ্নিদৃষ্টি ফেলে আমাকে বললেন, যা পানি নিয়ে আয়। কখন পানি আনতে বললাম, সাবান আনতে বললাম, আনতে পারলি না? আমি বললাম, পকেটে একটা ছেঁড়া 2 টাকার নোট আছে। তুতুরি বলল, আমার কাছে টাকা আছে, চলুন যাই। আমরা রাস্তায় বের হলাম। রাস্তাটা পার হলাম, আশেপাশে কোনো দোকান দেখলাম না। একজন চাওয়ালাকে দেখা গেল, চা বিক্রি করছে। গরম চা দিয়ে পা ধোয়া ঠিক হবে না। আমি তুতুরিকে বললাম, সবচেয়ে ভালো হয় যদি আমরা দুজন দুদিকে হাঁটা দিই, আর খালা আমাদের জন্য মিনিট 20 অপেক্ষা করেই তার নিজের অ্যাপার্টমেন্টে ঠিকই হাঁটা দেবেন। খালা খালুর মিলন হবে। এই মিলনের নাম মধুর মিলন, না গু মিলন। আপনি তো অদ্ভুত মানুষ দেখছি, তবে আপনার কথা সত্যি হওয়ার সম্ভাবনা আছে। চলুন দুজন দুদিকে হাঁটা দিই। যাওয়ার আগে তোমার পক্ষে কি সম্ভব আমাকে 1 কাপ গরম চা খাওয়ানো? চাওয়ালাকে দেখে চা খেতে ইচ্ছা করছে। তুতুরি ভুরু কুচকে বলল, আমাকে হঠাৎ তুমি বলছেন কেন? আমি বললাম, আমি শুনেছি 7 কদম হাঁটলেই নাকি বন্ধুত্ব হয়, আর আমরা তো 100 কদমের চেয়ে বেশি হেঁটে এলাম, তাই আমরা এখন থেকে বন্ধু। আমাকে দয়া করে আপনি বলবেন না। চা খেতে আপনার কত লাগবে? 5 টাকা লাগবে। চায়ের সঙ্গে একটা টোস্ট বিস্কুট খাবো, একটা কলা খাবো। টোস্ট বিস্কুটের দাম 2 টাকা, কলা 2 টাকা, সব মিলিয়ে 9 টাকা। সকালে নাস্তা না খেয়ে বের হয়েছি তো তাই। তুতুরি বলল, আমার কাছে ভাঙতি 9 টাকা নেই, একটা 1000 টাকার নোট আছে। আমি বললাম, 9 টাকার জন্য কেউ 1000 টাকার নোট ভাঙাবে সেরকম মনে হয় না, তারপরও চেষ্টা করা যেতে পারে। তুতুরি বলল, আপনার কি চা খেতেই হবে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তুতুরি অবাক হয়ে আমার দিকে দেখছে। আমি বললাম, 1 প্যাকেট সিগারেট কিনলে হয়তো 1000 টাকা ভাঙতি পাওয়া যাবে। তুতুরি বিস্ময় গলায় বলল, আমি আপনাকে 1 প্যাকেট সিগারেট কিনে দেব? আমাকে না, আমার বসকে। আমার বসের নাম পীর বাচ্চা বাবা, মাজারের খাদেম। আপনি মাজারের কাজ করেন? জি, হুজুরের পা দাবাই, মাজার ঝাড়পোছ করি, আর সন্ধ্যাবেলা মোমবাতি এবং আগরবাতি জ্বালাই। আচ্ছা তুতুরি, ভালো কথা। আপনি কি আমাদের মাজারের জন্য সুন্দর একটা ডিজাইন করে দিতে পারবেন? এমন একটা ডিজাইন হবে যেন মাজারে ঢুকা মাত্রই আধ্যাত্মিক ভাব আসে, মন উদাস হবে, সৃষ্টির অসীম রহস্যের অনুভবে মন বিষণ্ণও হবে। তুতুরি অবাক হয়ে বলল, আমি পীর বাচ্চা বাবা মাজারের ডিজাইন করব? আমি বললাম, আপনারা না আর্কিটেক্ট, যদি পেট্রোল পাম্পের ডিজাইন করতে পারেন তবে মাজারের ডিজাইন করতে ক্ষতি কী? পৃথিবী বিখ্যাত আর্কিটেক্টরা তো মাজারের ডিজাইন করেছেন। তুতুরি চোখ সরু করে বলল, কয়েকজনের নাম বলুন। আমি বললাম, ঈশা আফেন্দি। আমি আর্কিটেকচারের ছাত্রী, ঈশা আফেন্দির নাম প্রথম শুনলাম। আমি বললাম, তাজমহল সম্রাট শাহজাহানের স্ত্রীর মাজার ছাড়া কিছু না, তাজমহলের ডিজাইন করেছে ঈশা আফেন্দি। তিনি সম্রাটের চোখ এড়িয়ে গম্বুজে তার নাম লিখে গেছেন। তুতুরি বলল, এই তথ্য জানতাম না তো। আমি বললাম,
অটোমান সাম্রাজ্যে একজন আর্কিটেক্ট ছিলেন, তার নাম সিনান। তার নাম তো আপনার জানার কথা। হ্যাঁ জানি, ওনার ডিজাইন আমাদের পাঠ্য। সিনান অনেক মাজারের ডিজাইন করেছেন। এখন বলুন, আপনি কি আমাদের মাজারের ডিজাইন করে দেবেন? তুতুরি বলল, আসুন আপনাকে চা খাওয়াচ্ছি, সিগারেটও কিনে দিচ্ছি। সত্যি কি আপনি মাজারের কাজ করাবেন? আমি কি আপনার মোবাইল নম্বর পেতে পারি? আমার কোনো মোবাইল ফোন নেই। আমার হুজুরের নাম্বারটা রেখে দিন, হুজুরের নম্বরে টেলিফোন করলেই আমাকে পাবেন। নম্বর দিব? তুতুরি শান্ত গলায় বলল, হ্যাঁ দিন। আমি চা খাচ্ছি এবং তুতুরি আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে বিস্ময় এবং বিরক্তি। বিরক্তির কারণ বুঝতে পারছি, কিন্তু বিস্ময়ের কারণ বুঝতে পারছি না। আমি বললাম, চলুন আপনাকে পীর বাচ্চা বাবার মাজার দেখিয়ে নিয়ে আসি। বিশেষ কোনো ডিজাইনের আগে আশেপাশের স্থাপত্য দেখতে হয়। তুতুরি বলল, দয়া করে আমাকে উপদেশ দেবেন না। আমি বললাম, যারা উপদেশ নিতে পছন্দ করে না তারা উপদেশ দিতে পছন্দ করে। আপনি বরং আমাকে একটা উপদেশ দিন। তুতুরি কঠিন মুখ করে বলল, উপদেশ চাচ্ছেন? উপদেশ দিচ্ছি। কোনো মেয়ে আপনাকে চা খাওয়াচ্ছে তা বলে ভাববেন না মেয়েটা আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কোনো মেয়েই সহজে প্রেমে পড়ে না। আমি শান্ত গলায় বললাম, আমি এরকম কিছুই ভাবছি না। তাছাড়া খালি পায়ে যে সব ছেলেরা হাঁটে তাদেরকে কখনোই মেয়েরা পছন্দ করে না। তুতুরি অবাক হয়ে বলল, আপনি খালি পায়ে হাঁটেন নাকি? আশ্চর্য তো। আসলেই তো। আপনার জুতা কই? আমি আগে কেন লক্ষ্য করলাম না? খালি পায়ে হাঁটেন কেন আপনি? জুতা নেই, এ কারণে খালি পা? তুতুরির চোখ পিটপিট করে দ্রুত কিছু ভাবছে। কি ভাবছে অনুমান করতে পারছি। সে আমাকে একজোড়া জুতো কিনে দিতে চাচ্ছে মনে হয়। আমি চায়ের কাপ নিয়েই দ্রুত স্থান ত্যাগ করলাম। তুতুরির কাছ থেকেও বিদায় নিলাম। আমার ধারণা তুতুরি এখন রাগে কিরমির করছে। আমি তুতুরি। আমি এই মুহূর্তে একটা 32.5 ভাজা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। দোকানে সবই পাওয়া যাচ্ছে। চা বিক্রি হচ্ছে, বিস্কুট কলা বিক্রি হচ্ছে, পান সিগারেট বিড়ি, বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছে। এর মাঝে কোনায় প্যান্থারের কিছু প্যাকেটও সাজানো। আমার সামনে হিমু নামের একজন চায়ে টোস্ট বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। চায়ে চুমুক দেওয়ার আগে সে কপ কপ করে বড় একটা সাগর কলা নিমিষেই খেয়ে ফেলছে। 4 টোস্ট বিস্কুট কলা আমি তাকে কিনে দিয়েছি। 1 প্যাকেট বেনসন এবং হেজেস সিগারেট তার জন্য কিনেছি। এই সিগারেট নাকি সে নিয়ে যাবে তার বসের জন্য। এই বস নাকি মাজারের পীর, বাচ্চা বাবা নামের এক মাজারের খাদেম। হিমু সেই খাদেমের খেদমতগার, সহজ বাংলায় চাকর। বিষয়টা আমার কাছে যথেষ্ট খটমটে। আমি প্রায় নিশ্চিত হিমু আমার সঙ্গে চালবাজি করছে। পুরুষদের জিনে নিশ্চয়ই এই চালবাজির বিষয়টা প্রাকৃতিকভাবে রয়েছে। প্রাণীজগতে নারী প্রাণীদের ভোলানোর জন্য পুরুষ প্রাণীরা নানা কৌশল অবলম্বন করছে। নাচানাচি করে, ফেরোমন নামের সুঘ্রাণ বের করে, নানা বর্ণের শরীর পাল্টায়। মানুষের প্রকৃতি দত্ত এই সুবিধাগুলো নেই বলে সে চালবাজি করে, মেয়েদের ভোলাতে চায়। তাদের প্রধান চেষ্টা থাকে আশেপাশের তরুণীদেরকে ভুলিয়ে এবং চমকে দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা, অ্যাটেনশন সিকিং। হিমু তাই করছে। প্রথম সুযোগেই সে আমাকে তুমি ডাকা শুরু করেছে। আমি তাকে আপনিতে ফিরিয়ে দিয়েছি। স্থাপত্যবিদ্যার কিছু জ্ঞান দিয়ে শুরুতে সে আমাকে খানিকটা চমকে দিয়েছে। সেই চমক এখন আমার মধ্যে নেই। এখন আমি নিশ্চিত স্থাপত্যবিদ্যার বিষয়ে তার কোনো জ্ঞান নেই। সে নিশ্চয়ই তার মাজেদা খালার কাছ থেকে আমার কথা শুনেছে, শোনার কথা। কারণ এই বুদ্ধিহীন রমণীর স্বভাব হচ্ছে বকর বকর করা। মহিলা আগ বাড়িয়ে নিশ্চয়ই হিমুকে নানান কথা বলেছে। হিমু ইন্টারনেট ঘেটে কিছু তথ্য জেনে এসেছে আমাকে চমকে দেওয়ার জন্য। ইন্টারনেটের কল্যাণে মূর্খরাও এখন সব জানতার মতো হয়ে উঠেছে। স্থপতি সিনানের কথা গাধা হিমুর জানার কথা। আমার কলেজ জীবনে এক ঘনিষ্ঠ বান্ধবী শর্মিলা একজন এমন ব্যক্তির ফাঁদে পড়েছিল। যিনি ফাঁদ পেতেছেন তিনি আমাদের অঙ্ক স্যার জহির খন্দকার। জহির খন্দকার সুপুরুষ ছিলেন না, কিন্তু সুকথক ছিলেন।
অঙ্ক ভালো শেখাতেন। অঙ্কের সঙ্গে সঙ্গে অদ্ভুত অদ্ভুত গল্প করতেন। তার গ্রামের বাড়ির পুকুরে নাকি একটা মাছ আছে, সেই মাছের মুখ দেখতে অবিকল মানুষের মতো। স্যার বলেন, তোমরা কেউ দেখতে আগ্রহী হলে আমার সঙ্গে যেতে পারো। আমরা বললাম, জি জি স্যার, আমরা দেখতে চাই। মুখে বলা পর্যন্তই। স্যারের বাড়ি বরিশালের এক গ্রামে। সেখানে গিয়ে মানুষের মতো মাছ দেখার প্রশ্নই ওঠে না। শর্মিলা আলাদাভাবে স্যারের সঙ্গে যোগাযোগ করলো এবং কাউকে কিছু না জানিয়ে মানুষের মতো মাছ দেখতে গেল। সে 7-8 দিন স্যারের সঙ্গে থেকে ফিরে এলো। তার পরপরই তার কিছু ভিডিও ভাইরাল হলো। শর্মিলা 2 ফাইল ডোরমিকাম খেয়ে আত্মহত্যা করে। 2 ফাইলের কথা আমি জানি, কারণ ডোরমিকাম কেনার সময় আমি তার সঙ্গে ছিলাম। রাতে ঘুম হয় না বলে এতগুলো ডোরমিকাম সে কিনেছিল। সেই জহির স্যার এখন একটা কোচিং সেন্টার দিয়েছে। কোচিং সেন্টারে আমি একদিন স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত ভালো ব্যবহার করলেন। শর্মিলার মৃত্যুর সংবাদ শুনে অত্যন্ত ব্যথিত গলায় বললেন, আহারে, কিভাবে মারা গেল মেয়েটা? ঘুমের ওষুধ খেয়ে মারা গিয়েছে। শুনে তিনি হতাশ গলায় বললেন, মেয়েগুলো এত বোকা কেন? মৃত্যু কোনো সলিউশন হলো? লাইফকে ফেস করতে হয়। আমি বললাম, স্যার, শর্মিলার খুব ইচ্ছে ছিল আপনার গ্রামে গিয়ে বাড়ির পুকুরের সেই মানুষমুখ মাছটাকে দেখার। স্যার বললেন, এই শখের কথা তো জানতাম না, জানলে অবশ্যই নিয়ে যেতাম। আমি বললাম, আমাকে কি নিয়ে যাবেন স্যার? আমারও খুব শখ, আমি বন্ধু হয়ে তার শখ মেটাবো। স্যার বললেন, সত্যি তুমি যেতে চাও? আমি বললাম, জি অবশ্যই, তবে গোপনে যাব, জানাজানি যাতে না হয়। আমাদের দেশের মানুষ তো আবার তেমন একটা ভালো না। আপনার সঙ্গে যাচ্ছি, শিক্ষক তো পিতৃতুল্য, তারপরও নানা কথা উঠবে। স্যার বললেন, তোমার টেলিফোন নাম্বারটা রেখে যাও, ব্যবস্থা করতে পারলে খবর দিব। কোচিং সেন্টার নিয়ে এখন একটু ঝামেলায় আছি। স্যার বললেন, একটা কাজ করা যায়, বাই রোডে বরিশাল যাওয়া যায়। একটা রিকন্ডিশন গাড়ি কিনেছি। সকাল সকাল রওনা দিলে রাত 8টা 8:30টার দিকে পৌঁছে যাব। 1 রাত থেকো পারলে, ওখানে আমার মা থাকে, তুমি আমার মার সঙ্গে ঘুমালে। আমি বললাম, 1 রাত কেন, আমি কয়েক রাতের জন্য যাচ্ছি, কতদিন গ্রামে যাই না। বরিশাল হচ্ছে জীবনানন্দ দাশের প্রিয় ভূমি, ভাবতেই কেমন লাগছে। স্যার বললেন, তোমরা শহরের মেয়েরা গ্রাম থেকে দূরে সরে এসেছ, এটাই আফসোস, গ্রামে যেতে হয়। ফার ফ্রম দি মেডিং ক্রাউড। আমার এক বন্ধু আছে, নাম পরিমল, একটা কোচিং সেন্টারে অঙ্ক পড়ায়। 15 দিনে একবার সে গ্রামে যাবেই। আমি বললাম, হাউ সুইট। স্যার বললেন, পরিমল খুব ট্যালেন্টেড ছেলে, বাংলা একাডেমি থেকে তার বই বের হচ্ছে বাংলা ঐতিহ্য সিরিজ নিয়ে। একটার কম্পোজ চলছে, সে প্রুফ দেখছে, আরেকটার পাণ্ডুলিপি জমা পড়েছে। বলেন কি স্যার, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব, কথা বললে তোমার ভালো লাগবে। তার মাথায় অনেক আইডিয়া এসেছে ঢাকার মাজার নিয়ে, এই নিয়ে সে বইও লিখছে। তার ইচ্ছা মুনতাসির মামুন সাহেবের সঙ্গে কোলাবোরেশন বইটা করা। মামুন সাহেব রাজি হচ্ছেন না কেন? নিজেকে বিরাট ইন্টেলেকচুয়াল ভাবছেন তো, তাই এই জন্যই রাজি হচ্ছেন না, খ্যাতি শেয়ার করতে চান না। যাই হোক, ঢাকার মাজার সম্পর্কে তুমি যদি কিছু জানো তাহলে পরিমলকে জানিও, তোমার নামও বইয়ে চলে আসবে। আমি বললাম, তাহলে তো স্যার খুবই ভালো, আপনার সঙ্গে কথা বলে এত ভালো লাগছে, এখন যাই। যাও, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, খুব শিগগিরই একটা তারিখ করব, আমি, তুমি আর পরিমল। স্যার কয়েকবার তারিখ ফেলতে চাইলেন, কিন্তু আমি নানা অজুহাতে পিছিয়ে দিলাম। তবে আমি যাব, শয়তানটাকে শিক্ষা দেব, আমার বিশেষ পরিকল্পনা আছে। আচ্ছা, হিমুটাকে কি সঙ্গী করে সাথে নিয়ে যাওয়া যায়? পরিকল্পনা আমার, বাস্তবায়ন করবে হিমু। শুধু শয়তানটাকে না, আমার সব পুরুষ মানুষকেই শিক্ষা দিতে ইচ্ছা করে, কারণ সব পুরুষের ভিতরেই শয়তান আছে, ছোট, মাঝারি, বড় এবং অত্যন্ত ক্ষুদ্র রকমের। চেহারা দেখে কিছু বোঝার উপায় নেই। যে যত বড় শয়তান তার চেহারা ততটাই ভাজা মাছ উল্টে খেতে পারি না তেমন। মেয়েদের প্রতি মনোভাব একজন রিক্সাওয়ালার যা, জহির খন্দকারেরও তা, হার্ভার্ডের ফিজিক্স পিএইচডিরও তা, পদার্থবিদ্যার মাথা স্বয়ং আইনস্টাইনেরও তা।
স্বয়ং আইনস্টাইনেরই একটি জারজ মেয়ে ছিল। মেয়ের নাম লিসারেল, তার মার নাম ম্যারিক। যেখানে স্বয়ং আইনস্টাইনেরই এই অবস্থা, সেখানে হার্ভার্ড পিএইচডি কী হবে তা বোঝাই যাচ্ছে। এই পিএইচডিওয়ালার সঙ্গে আমার দেখা হয় আমার মায়ের স্কুল জীবনের বন্ধু মাজেদা খালার বাসায়। পিএইচডিওয়ালার চেহারা ভাজা মাছ উল্টে খেতে পারে না তেমন টাইপের। তিনি আমাকে বললেন, খুকি তোমার নাম কি? তরুণী মেয়েকে বয়স্করা ইচ্ছা করেই খুকি ডাকে, খুশি করার চেষ্টা। আমি বললাম তুতুরি। তিনি চোখ বড় বড় করে কয়েকবার বললেন তুতুরি তুতুরি, নাম নিয়ে বাজনা বাজালেন। তারপর বললেন নামের অর্থ কী? আমি বললাম অর্থ জানি না। আমি তাকে মিথ্যা কথা বললাম। নামের অর্থ কেন জানবো না? অবশ্যই জানি, যেহেতু আমার নিজের নাম। তুতুরি আমার নিজের দেওয়া নাম, ডিকশনারি দেখে বের করেছি। আর অর্থ সাপুরের বাঁশি। বাঁশি বাজালেই সাপ ফনা তুলে নাচবে। পুরুষ ফনাধারী সাপদের নাচাতে আমার ইচ্ছে করে। পিএইচডিওয়ালা আমার নামের অর্থ জানি না শুনে বিচলিত হয়ে গেলেন বলে মনে হচ্ছে। তিনি বললেন, যিনি নাম রেখেছে তিনি নিশ্চয়ই জানেন, তোমার বাবা মা কিংবা অন্য কেউ। আমি বললাম তারা দুজনই মারা গেছেন, আমার বয়স যখন 7 তখনই। তাদের নামের অর্থ জিজ্ঞেস করা হয়নি। উনি আরও বিচলিত হলেন এবং বললেন, আমি নামের অর্থ বের করার চেষ্টা করব, তুমি আমার হোটেলের নম্বরে টেলিফোন করো। এইবার থলের বিড়াল বের হতে শুরু করেছে। এরপর বলবে চলে এসো, গল্প করব। তারপর একদিন বলবে রাতে থেকে যাও, রাতেও গল্প করব। আমি একদিন পরেই হোটেলে টেলিফোন নাম্বারে ফোন করলাম। ফোন করেই বললাম আমি তুতুরি। তিনি বললেন তুতুরিকে? এটা এক ধরনের খেলা। ভাবটা এমন নিয়েছেন যাতে তিনি আমাকে ভুলেই গিয়েছেন। আমি বললাম আপনার সঙ্গে মিসেস মাজেদার বাসায় দেখা হয়েছিল। আপনি আমার নামের অর্থ জানতে চেয়েছিলেন, অর্থ বলতে পারলাম না। ও আচ্ছা, তুমি? হ্যাঁ, তুমি হলে ডিজাইনে গোল্ড মেডেল পেয়েছিলে না? আমি বললাম জি। তিনি বললেন কি ভয়ঙ্কর? আমি বললাম ভয়ঙ্কর কিছু না, নামটা সুন্দর। তিনি বললেন তোমার নাম থেকে আমি একটা আইডিয়া পেয়েছি, এটা শুনলে তোমার ভালো লাগবে, শুনতে চাও? আমি বললাম জি। আমি উৎসাহে চিরবির করছি এমন ভঙ্গিতে বললাম অবশ্যই শুনতে চাই। আমার নাম থেকে আইডিয়া পেয়েছে? বিরাট আইডিয়াবাজি চলছে দেখি এখানে। আইডিয়া তো একটাই, মেয়ে পটানোর আইডিয়া। উনি বললেন তুতুরির সঙ্গে মিল করে নতুন একটা শব্দ মাথায় এলো, ফুতুরি। আমি ভাবলাম শব্দটা বাংলা ভাষায় ঢুকিয়ে দিলে কেমন হয়। ফুতুরি হবে ফু দিয়ে বাজানো বাঁশি বা বাদ্যযন্ত্র। আমি বাংলা একাডেমির ডিজিকে এই বিষয়ে একটা চিঠি লিখেছি। আমি অবাক হওয়ার মতো করে বললাম ডিজি সাহেব কি চিঠির জবাব দিয়েছেন? না, উনি টেলিফোন করেছিলেন। উনি বললেন নতুন একটা শব্দ কাউন্সিল মিটিংয়ে তোলা হবে। কাউন্সিল পাশ করলে বাংলা ভাষায় নতুন একটা শব্দ যুক্ত হবে। আমি আনন্দে লাফাচ্ছি, এমন ভঙ্গি করে বললাম স্যার বলেন কি, বাংলা ভাষায় আপনার একটা শব্দ আসতে চলেছে? মনে মনে বললাম আষাঢ়ে গল্প, গুল মারার আর জায়গা পাওনি। আমি একটা শব্দ দিই স্যার, বুতুরি। বুতুরি হলো বদপুরুষ। এটাও ডিজি সাহেবকে বলে আপনি একটু সংযোজন করিয়ে দেবেন। আমি মাজেদা বেগম বলছি। আমি অনেক বদ ছেলে দেখেছি, হিমুর মতো বদ এখনও একটাও দেখিনি। ভবিষ্যতে কোনো দিন দেখব তাও মনে হয় না। আরে তুই দেখছিস আমি হাগুর উপর দাঁড়িয়ে আছি, সাবান পানি আনতে গিয়ে উধাও হয়ে গেলি। মেয়েটা তার সঙ্গে গেছে। আমি নিশ্চিত এখন হিমুর পেছনে পেছনে মেয়েটা ঘুরছে। হিমু তাকে জাদু করে ফেলেছে। হিমুর কাজই হলো জাদু করা। আমাকেও জাদু করেছে। জাদু না করলে তাকে আমি প্রশ্রয় দেই? রাজ্যের ধুলাবালি মেখে পথে পথে হাঁটে, এই নোংরা পানি আমার ঘরে ঢোকে, জুতো স্যান্ডেল কিছুই পায়ে দেয় না। আমি তো কখনো বলি না যা বাথরুম থেকে পা ধুয়ে, বরং বলি বস নাস্তা দেই। দুধকলা দিয়ে পুষলেও কালসাপই থাকে। আচ্ছা, বাংলাদেশের মানুষের কি খেয়ে বেড়ে কাজকর্ম নেই নাকি? তোরা আমার দিকে চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছিস কেন? একজন নোংরার মধ্যে দাঁড়িয়ে আছে, এটা দেখার কিছু আছে? তোরা কি জীবনে হাগু দেখিস নাই? প্রতিদিনই তো তোরা বাথরুমে যাস, নিজেদেরটা দেখিস না? ঠিক আছে, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকি, চুপচাপ থাক তোরা। নানান রঙের কথা বলার দরকার কি?
একজন চোখ মুখ শুকনো করে পাশের জনকে বলল, খালাম্মা কাঁচা গুড় উপর খাড়ায় আছেন। আরে বদের বাচ্চা বদ, এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আবার কমেন্ট করছে, থাপড়ানো দরকার ধরে। আমি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, হিমুর তো দেখাই নেই, তুতুরিরও দেখা নেই। আমি এখন কি করব? শরীর উল্টিয়ে বমি আসছে। বমি করলে আমার চারপাশের পাবলিককে সুবিধা হয়, তারা মজা পায়। বাংলাদেশের মানুষ এরকমই। যখন বুঝলাম বদ হিমু ফিরবে না, তখন লজ্জা অপমান ভুলে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গোপনে বাথরুমে গিয়ে ঢুকবো, গোপনে বের হয়ে আসব। মনে মনে বলছি, বাড়ি গিয়ে মানুষটির সাথে যেন দেখা না হয়, দরজা যেন খোলা পাই। যদি দেখি দরজা খোলা, যদি মানুষটার সঙ্গে দেখা না করে বেরিয়ে আসতে পারি, তাহলে একটা মুরগির ছদগা দেব, 3 জন ফকির খাওয়াবো। দরজা খোলা ছিল, ঘরে ঢুকে অবাক হয়ে দেখি মানুষটা ইজি চেয়ারে কাত হয়ে আছে, গড়গড় শব্দ হচ্ছে। হার্ট অ্যাটাক নাকি? আমি বললাম, তোমার কি হয়েছে? সে জবাব দিতে পারল না, গোঙানির মতো শব্দ করলো। তার সারা শরীর ঘামে ভেজা, মাথায় হাত দিয়ে দেখি মাথা বরফের মতো ঠান্ডা। আমি তাকে কিভাবে হাসপাতালে নিয়ে যাব তা বুঝতে পারছি না। মহা বিপদে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে আসছে। মোবাইল ফোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, হাসপাতালের নাম্বারটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরে তখন শুধু ক্যাশ টাকাই থাকে না, ড্রাইভার বাসায় থাকে না, আর থাকলেও গাড়ি স্টার্ট নিচ্ছে না, গাড়ির চাবি লক হয়ে যায়। হাসপাতালে ডাক্তাররা জমে মানুষের টানাটানির মতোই করলো। নতুন নতুন ওষুধপত্র বের হয়, জমের শক্তি কমে গেছে। একসময় ডাক্তার বলল, মনে হয় বিপদ কেটে গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর 10 মিনিট দেরি করলেই রোগীকে বাঁচানো নিয়ে শঙ্কা ছিল। আমি সিসিউর সামনে বেঞ্চিতে বসা, রাত 3টার উপর বাজে। ডাক্তার এসে বলল, আপনার হাজব্যান্ড অত্যন্ত ভাগ্যবান। আমি মানুষটার দিকে তাকিয়ে আছি, মানুষটা এমন অদ্ভুত চোখে তাকাচ্ছে, কি যে মায়া লাগছে। সে ক্ষীণ গলায় বলল, মাজেদা ভালো আছো? আমি বললাম যে ভালো আছি তা তো দেখতেই পারছো, তুমি কেমন আছো? সে বলল, বুকের ব্যথাটা নেই। আমি বললাম, কথা বলতে হবে না, চোখ বন্ধ করে ঘুমাও। সে বলল, মোড়ে টোড়ে যাই, একটা কথা তোমার কাছে বলা দরকার। তুমি এটা জানো না যে অ্যাপার্টমেন্টে আমরা থাকি সেটা তোমার নামে কেনা। উত্তরাতে তোমার নামে আরেকটা অ্যাপার্টমেন্ট আছে, সেটাও তোমার নামে কেনা। তোমাকে বলা হয় নাই, সরি। চুপ করো তো। সে বলল, আমার অ্যাপার্টমেন্ট দেয়াল ভেঙে কি করতে চাও? করবে, তোমার বলার কিছু নাই। এই মেয়ে তুতুরি না কি যেন নাম, সে এসে দেখলাম দেয়াল মাপছে। আমার ইচ্ছা ছিল সারা রাতেই মানুষটার পাশে দাঁড়িয়ে থাকা, কিন্তু তা সম্ভব হলো না। বারান্দায় এসে দেখি হিমু বরটা দাঁড়িয়ে আছে, হাতে নতুন কেনা গামছা, লাইফ বয় সাবান, একটা স্যাভলন। হিমু বলল, পা নিশ্চয়ই এখনও পরিষ্কার হয়নি, তোমার গা থেকে খোলা পায়খানার গন্ধ আসছে। আমি বললাম, তুই জীবনে কখনো কোনোদিনও 1 সেকেন্ডে আমাকে শান্তি দিয়েছিস? তোকে আমি ত্যায্য করলাম। হিমু নির্বিকার গলায় বলল, খালু সাহেবের অবস্থা কি আগে বলো, সে কি স্টেবল? আমি বললাম, তোমার সঙ্গে কোনো কথা বলবো না আমি। চুপ হারামজাদা। আচ্ছা, একজন পুরুষ মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে? আমার বলতে ইচ্ছা করছে, কাছে আয়, মাথা চুমু দিয়ে আদর করে দেই। তা না বলে বললাম, গো টু হেল। আমার স্বামীর কাছ থেকে শোনা বাক্য। হিমু আবারও সেই হাসি মুখে দাঁড়িয়ে থাকলো। এতক্ষণ পড়ে শোনালাম হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাইয়ের 3য় পরিচ্ছেদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর এই গল্পটির পরবর্তী পরিচ্ছেদ পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।